আসসালামু আলাইকুম সবাইকে। বার্জি স্কুল কর্তৃক আমাদের নিয়মিত আয়োজন প্রতি শুক্রবারে যে আমরা লাইভ ক্লাস নিই, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসটি সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও তোমরা প্লিজ। সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। সবকিছু সাউন্ড ঠিক থাকলে কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম টুম্পা। ওয়ালাইকুম আসসালাম মাকসুদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু পরে শুরু করব। তোমরা যে যার জায়গা থেকে ক্লাসটি একটু শেয়ার করে দাও, অথবা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যেন ক্লাসটি আমরা একসাথে করতে পারি। হ্যাঁ, আমরা একটু পরে ক্লাসটি শুরু করব, তোমরা জাস্ট একটু ওয়েট করো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গোলা দেখার কারণ হচ্ছে তোমাদের নেটের যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে গোলা দেখা যাবে। তোমরা সেটিং থেকে নেটের একটু রেজুলেশনটা একটু বাড়ায় নাও। হ্যাঁ, তাহলে দেখবা যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তোমরা যদি নেটের সেটিং থেকে নেট দুর্বল থাকলে তোমরা স্ক্রিনটা গোলা দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করব, এখনই শুরু করব। আহ, যারা যারা ক্লাসটিতে জয়েন করছো সবাইকে স্বাগত। হ্যাঁ, আহ, আমাদের আজকে যে ক্লাস আমরা যে ক্লাসটি নিব সেটা সবাই জানো যে কোন অধ্যায়ের উপরে ক্লাসটি নিব। রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের উপরে ক্লাসটি নিব। আমরা আগে বলেছি আমাদের ক্লাসটি মেইনলি হচ্ছে যারা মেডিকেল কিংবা জীববিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু না। সুতরাং আমরা এইভাবে পড়াশোনা করি। আর এই অধ্যায়টা খুবই বড় একটা অধ্যায়। কেমিস্ট্রি বইয়ে মাত্র 5টা অধ্যায় আছে। প্রতিটা অধ্যায় অনেক হিউজ। তাই এক ক্লাসে পুরোটা অধ্যায় কভার দেওয়া সম্ভব না। তাই আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট খালি একটু দেখে যাব এবং বোঝার চেষ্টা করব বোঝার জায়গায়। আহ, প্রথমেই বলে নেই যে যে কোনো পড়াশোনা টেক্সট বই ভিত্তিক করতে হবে। হ্যাঁ, আর মেইন বই মাস্ট ভালো করে পড়াশোনা করতে হবে। আর যে কোনো অধ্যায় শুরু করার পূর্বেই সেই অধ্যায়ের সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে যে অধ্যায়ে কোন কোন টপিক গুলো আছে। আচ্ছা দেখো, এখানে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কি কি ফার্স্টে দেওয়া আছে। একটি রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি। তারপর হচ্ছে বিক্রিয়ার দিক ও গতিবেগ। তারপর তোমাকে প্রভাবক সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, যেটা আমরা জীববিজ্ঞানের ভাষায় কি বলি, এনজাইম বলি। হ্যাঁ, আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা, পরে লা-শাতেলীয় নীতি, ব্রুনের নীতি, ভরক্রিয়া সম্পর্কেও জানতে হবে। তারপর আছে কি পানির আয়নিক গুণফল ও বিয়োজন ধ্রুবক। তারপর আছে হচ্ছে পিএইচ এবং কি বাফার দ্রবণ। তারপর শক্তির নিত্যতা সূত্র এবং তাপ রাসায়নিক সূত্র। এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যে কোনো অধ্যায় শুরু করার আগে বা পড়ার আগে তোমাকে কিন্তু দেখে ফেলতে হবে যে আমার কোন কোন অধ্যায়, কোন কোন অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। এবং কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে ভর্তি পরীক্ষা সেটাকে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু বুঝে ফেলতে পারবা যে আসলে কোন জায়গায় তোমাকে বেশি পরিশ্রম করতে হবে, কোন জায়গায় এত পরিশ্রম করা দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু পরে অধ্যায়টা শুরু করবো। আমরা দেখে নিলাম যে আসলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কি কি বিষয়গুলা ইম্পর্টেন্ট। ওকে,
দেখি মোটামুটি কয়জন জয়েন ক্লাসের মধ্যে আসো। আচ্ছা, তোমাদের শুরু করবো একটা কোয়েশ্চেন দ্বারা। সিম্পল একটা কোয়েশ্চেন, সবাই পারো আশা করি, নাও পারতে পারো, অনেকের কাছে নতুনও হইতে পারে। এই কোয়েশ্চেনটার আনসার দাও। গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় কোনটি? গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় কোনটি? ক্লিন কেমিস্ট্রি, কেমিক্যাল কেমিস্ট্রি, বিনাইন কেমিস্ট্রি নাকি সাস্টেনেবল কেমিস্ট্রি? কোনটি সঠিক আনসার? এই অধ্যায় পড়তে গেলে তোমার ফার্স্টে যেই টপিকটা আসবে সেটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, যেটাকে আমরা বাংলায় বলি সবুজ রসায়ন, ঠিক আছে? এখন এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে অপরিচিত, সবাই জানো না। গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় কোনটি? দেখো এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। দেখি তোমরা কে কে জানো, কে কে একটু আউট নলেজ আছে, দ্রুত কমেন্টে জানো। গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় কোনটি? আচ্ছা, মাহি বলতেছে সি। ওকে, টুম্পা বলতেছে সি। তোমরা কি শিওর যে বিনাইন কেমিস্ট্রি গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ না? আচ্ছা দেখি আর কেউ কিছু বলে কিনা, না বললে আমরা পরে দেখব। মাকসুদা বলতেছে সি। তোমরা সবাই সি বলতেছো? রেডিও বলতেছে সি মে বি। আসলে মেবি দ্বারা কিছু হয় না দুনিয়া, ঠিক আছে? একেবারে শিওরলি জানতে হবে। ওয়ালাইকুম আসসালাম নিফা, ওয়েলকাম টু দ্য ক্লাস। দ্রুত এটা আনসার দাও যে গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ নয় কোনটি? সবাই সি বলতেছে। আহ, দেখি, আমার মনে হয় তোমরা সবাই ভুল। আচ্ছা, এটা একটা আনকমন কোয়েশ্চেন ছিল, অনেকেই হয়তো জানে না, ঠিক আছে? চলো আমরা একটু দেখি, একটু আমরা একটু দেখবো, একটু পরে দেখবো, তার আগে একটু। আচ্ছা, দেখো, প্রথমে যে আমাদের টপিকটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অথবা কি গ্রিন কেমিস্ট্রি। হ্যাঁ, পরিবেশ সংরক্ষণ সংস্থার উদ্ভাবন হয় কত সালে? 1970 সালে। পরিবেশ নিয়ে যে পরিবেশের ঠিক রাখা, সংরক্ষণ করা, ঠিক আছে, এরকম একটা সংস্থার স্টাবলিশড হয় হচ্ছে 1970-তে। হ্যাঁ, ওকে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ওয়ার্নার এবং কে অ্যানাস্থাম গ্রিন কেমিস্ট্রি কি করে প্রস্তাব দেন। আচ্ছা, এটা এগুলো গুরুত্বপূর্ণ না, খালি সালটা একটু দেখবা, এটা একটু গুরুত্বপূর্ণ। এই লাইনটা দেখো, এটি ক্লিন ক্লিন কেমিস্ট্রি অথবা কি বিনাইন কেমিস্ট্রি নামেও পরিচিত। কেউ কেউ এটাকে কি বলে? সাস্টেনেবল কেমিস্ট্রি বলা হয়, ঠিক আছে? এই তিনটা নাম হচ্ছে কি গ্রিন কেমিস্ট্রির নাম, সমার্থক শব্দ। ক্লিন কেমিস্ট্রি এক, দুই নাম্বার হচ্ছে বিনাইন কেমিস্ট্রি, তিন নাম্বার হচ্ছে সাস্টেনেবল কেমিস্ট্রি, ঠিক আছে? বিনাইন অর্থটা অর্থ হচ্ছে অনুকূল, অনুকূল রসায়ন। আমাদের কেমিস্ট্রিতে আমরা কিন্তু নানা ধরনের দ্রব্য ব্যবহার করি, ঠিক আছে, নানান ধরনের কেমিক্যাল এজেন্ট ইউজ করি। এগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য কি এতটা সুবিধাজনক না। তাই পরিবেশ রক্ষা করে কেমিস্ট্রি কিভাবে ইউজ করা যায়, সে তারই ধারাবাহিকতায় গ্রিন কেমিস্ট্রি তোমার একটা প্রস্তাব করেন। কে প্রস্তাব করেন? অ্যানাস্থাম এবং হচ্ছে ওয়ার্নার, ঠিক আছে? আচ্ছা, এই গ্রিন কেমিস্ট্রির তিনটা নাম আছে, একটা হচ্ছে ক্লিন কেমিস্ট্রি, বিনাইন কেমিস্ট্রি, একটা হচ্ছে সাস্টেনেবল কেমিস্ট্রি। তোমাদের একটা ট্রিক ট্রিক শিখাই দিই। বইয়ের যেখানে দেখবা যে তিনটা শব্দ আছে বা তিনটা বৈশিষ্ট্য আছে, মনে করবা যে সেখান থেকে কোয়েশ্চেন হওয়ার চান্স সবচেয়ে বেশি। কেন? কারণ হচ্ছে ৪ নাম্বার অপশন সহজে সে কি করতে পারবে? করে ফেলতে পারবে। ৩ টা দেওয়া আছে, একটা বানিয়ে ৪ টা সহজে করে ফেলতে পারবে। যারা প্রশ্ন বানায় তাদের যত সময় নাই, তারা আজকে কত সহজে প্রশ্ন বানাতে পারবে সেই চিন্তায় থাকে, বুঝছো? তাই যেখানে দেখবা যে ৩ সংখ্যাটা আছে, মনে করবা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তার মানে তোমরা কি সবাই উত্তর ভুল দিছো না? গ্রিন কেমিস্ট্রি সমর্থক শব্দ নয় কোনটি?
ক্লিন কেমিস্ট্রিও সমর্থক, বিনাইনও সমর্থক, সাস্টেনেবলও সমর্থক। সঠিক আনসার হবে বি, কেমিক্যাল কেমিস্ট্রি কি না, গ্রিন কেমিস্ট্রির সমর্থক শব্দ না। ঠিক আছে, তোমাকে এক নজরে গ্রিন কেমিস্ট্রির যে 12টা মূলনীতি আছে সেটা একটু মুখস্থ করা দরকার নেই, দেখলেই মনে থাকবে। এই 12টা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নাম্বার কি, বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য, যেন আমরা একটা ইউজ করা জিনিস আবার পুনরায় ইউজ করতে পারি। হ্যাঁ, ন্যূনতম উপজাতক প্রভাবক প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ। এই 12টা তো মুখস্থ করা কিছু নেই, জাস্ট একবার রিডিং করলেই হবে, যেন তোমাকে একটু বুঝতে পারো। এই 12টার এই একটাই উদ্দেশ্য, যেন আমাদের পরিবেশে কি না হয়, পরিবেশের কম ক্ষতি করে আমরা কি কেমিস্ট্রি ইউজ করতে পারি। কেমিস্ট্রি ছাড়া তো জীবন চলবে না, তাই না? এটাই ছিল গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য। আচ্ছা, এই একটু দেখো, এটা আমরা আজকে একটু পড়াশোনা বেশি করব কুইজের থেকে। হ্যাঁ, সমস্যা নাই, কুইজও থাকবে মাঝে মাঝে। গ্রিন কেমিস্ট্রি ক্ষেত্রে 3টা উল্লেখযোগ্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার হয়। কয়টা? 3টা। 1 নাম্বার কি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। তোমাদের মনে আসতে পারে যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড আবার কি জিনিস। একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট চাপে কার্বন ডাই অক্সাইড কিসের মতো আচরণ করে? সুপার ক্রিটিক্যাল, যেটা কি আমাদের জন্য একটু কম ক্ষতিকর। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কি, জলীয় পার হাইড্রোক্সাইড। ঠিক আছে, H2O2। আর 3 নাম্বার হচ্ছে হাইড্রোজেন। গ্রিন কেমিস্ট্রির ক্ষেত্রে এই 3টা জিনিস কি খুব পরিমাণে কি হয়, ব্যবহার করা হয়। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, আর হচ্ছে কি হাইড্রোজেন। ওকে, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে দেখো, কার্বন ডাই অক্সাইড সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কত তাপমাত্রায় হয় এটা একটু মনে রাখতে হবে। যখন তাপমাত্রা 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি কতটুকু চাপে, 72.9 atm চাপে কার্বন ডাই অক্সাইড একটি কি সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের মতো আচরণ করে। তোমাদের এই তাপ আর চাপটা কি করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই লাইনটা ইম্পর্টেন্ট, কয়লাতে কি থাকে, সালফার থাকে। কয়লাতে কি থাকবে, সালফার থাকে। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আমাদের প্রকৃতিতে প্রায় গ্রিন হাউস গ্যাস প্রায় 30টির মতো আছে। ঠিক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য গ্রিন হাউস গ্যাস কি অবশ্যই আমাদের জন্য কিনা ভালো না খারাপ তোমরা জানো সেটা। ঠিক আছে, দেখো, কার্বন ডাই অক্সাইড তার মধ্যে একটা, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডও আছে। নাইট্রোজেন ডাই অক্সাইডও কি একটা গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এই সালফার ডাই অক্সাইড পরবর্তীতে কি হয়, সালফার ট্রাই অক্সাইড, তারপরে সালফারিক অ্যাসিড, তারপরে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এগুলো আসলে এত পরিবেশের জন্য ভালো না। ঠিক আছে, মিথেন, ওজোন, তারপর হচ্ছে সিএফসি, যেটাকে আমরা কি বলি, ফ্রিওন বলি। হ্যাঁ, 30টির মধ্যে এগুলো সবচেয়ে কি উল্লেখযোগ্য। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এগুলা ছিল একেবারে প্রাথমিক আলোচনা গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে। আসলে আমরা তো পুরা বই কভার করতে পারবো না, তোমাদের মেন বইটা ভালো করে পড়তে হবে। দেখি আমাদের সাথে কয়জন যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সাকিব, ওয়ালাইকুম আসসালাম সাকিব, কি অবস্থা? তুমি দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, পরবর্তীতে আমরা আগাবো। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট। তোমাদের যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় একটু জানাও, কমেন্টে একটু জানাবা। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্য। দুটা জিনিস কিন্তু এক না, একটা হচ্ছে বিক্রিয়ার হার, একটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। দুটা জিনিস কিন্তু কখনোই কি না, এক না। চলো এই দুটার মধ্যে একটু আমরা পার্থক্য করার চেষ্টা করি। হ্যাঁ, বিক্রিয়ার হার জিনিসটা কি, বিক্রিয়ার হার জিনিসটা হচ্ছে কোনো একক সময়ে
একটা রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয়, একক সময়ে কি রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক অন্য কিছু। বিক্রিয়ার হার ধ্রুবক হলো বিক্রিয়ক কি, আমরা বিক্রিয়ার মধ্যে যে জিনিসগুলো থেকে একটা উৎপাদ তৈরি করি, যে জিনিসগুলো থেকে উৎপাদ তৈরি হয় সেটাই বিক্রিয়ক, ঠিক আছে। বিক্রিয়কগুলোর একক ঘনমাত্রায় কোনো বিক্রিয়ার হারকে, অর্থাৎ বিক্রিয়ার হার হচ্ছে একটা নির্দিষ্ট বা একক সময়ে একটা বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয়। মনে করো 5 সেকেন্ডে একটা বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয়, ঠিক আছে। কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে বিক্রিয়কগুলোর কোনো একটা ঘনমাত্রায় কোনো বিক্রিয়ার হারকে, ঠিক আছে। এখানে কি বিক্রিয়ার হারকেই কি বলে, বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়কগুলোর একক ঘনমাত্রা কোনো বিক্রিয়ার হারকে কি বলে, বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এই সংজ্ঞা তো আসবে না, কিন্তু জানতে হবে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। ওকে, তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার কি হয়, পরিবর্তিত হয়। আমি তাপ দিলে কি হবে, বিক্রিয়া বাড়বে না কমবে, অর্থাৎ বিক্রিয়া কিন্তু বাড়তে পারে কমতেও পারে। সেটা নির্ভর করে যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারী বিক্রিয়া, এই দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই দুটা জিনিসের উপর ডিপেন্ড করে সে বিক্রিয়ার হার কি করতে পারে, বাড়তে পারে বা কমতেও পারে। কিন্তু আলটিমেটলি হচ্ছে বিক্রিয়ার হার কিসের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর বিক্রিয়ার হার কি হয়, নির্ভরশীল, অর্থাৎ পরিবর্তিত হয়। সেম ভাবে বিক্রিয়ার হার ধ্রুবকে কি হবে, তাপমাত্রার পরিবর্তনে কি হবে, বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কি হবে, পরিবর্তিত হবে। তার মানে দুইটা পয়েন্টই সেম, দুইজনই কি করবে, তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হার দুইটা কি হবে, পরিবর্তিত হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট আবার কিন্তু সেম না। 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা যদি স্থির রাখি, মনে করো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আমরা যদি স্থির রাখি, যদি তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে কি করবে, বিক্রিয়ার হারে পরিবর্তন ঘটবে। অবশ্যই বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করলে কি হবে, বিক্রিয়ার হারে পরিবর্তন ঘটবে। আগে যে পরিমাণ বিক্রিয়া ঘটতো পরে সেই পরিমাণ বিক্রিয়া নাও ঘটতে পারে, বিক্রিয়কগুলোর ঘনমাত্রা পরিবর্তন করার কারণে এর থেকে বেশিও ঘটতে পারে কমও ঘটতে পারে, ঠিক আছে। কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক কি করে না, কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন করার ফলেও কি হয় না, বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন ঘটে না। কারণ বিক্রিয়ার হার ধ্রুবক কার উপর নির্ভরশীল, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, বিক্রিয়ার হার ধ্রুবক। সেটা যেভাবে রাখো বিক্রিয়ার হার যা হবে বিক্রিয়ার হার ধ্রুবকে তাই হবে। এই জন্য কি বিক্রিয়ার হার ধ্রুবকের উপর ঘনমাত্রার কোনো ইফেক্ট নাই, কিন্তু বিক্রিয়ার হারের উপর কি আছে, ঘনমাত্রার ইফেক্ট আছে। বোঝা গেছে? এই জিনিসটা একটু ভালো করে তোমরা বই থেকে পড়বা, যে বিক্রিয়ার ও বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে কি পার্থক্য। হ্যাঁ, সিম্পল ভাবে বিক্রিয়ার হারের একটা একক আছে, এই যে এককটা ইম্পর্টেন্ট। যে কোনো একক, মাত্রা, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিক্রিয়ার হার একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। যেহেতু এটা কি সময়ের উপরে একটা ডিপেন্ডেন্ট, আমরা আগে বলছি প্রতি একক সময়ে যতটুকু রাসায়নিক বিক্রিয়া কি হবে, সম্পূর্ণ হবে। তাই কি এটা বিক্রিয়ার হার আবার ঘনমাত্রা নির্ভর করে। মোল পার লিটার মানে কিন্তু কি ঘনমাত্রা, ঠিক আছে। যে প্রতি লিটারে কত মোল আছে সেটাই কিন্তু আমার ঘনমাত্রা। যাই হোক, মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে বিক্রিয়ার হারের একক। মোল পার লিটার পার সেকেন্ডকে আবার কি লেখা যায়, মোল, তোমার এটা হচ্ছে কিউবিক ডেসিমিটার পার কিউবিক ডেসিমিটার, ঠিক আছে, পার সেকেন্ড। মোল পার কিউবিক ডেসিমিটার পার সেকেন্ড এটাও হয়। এই দুটো একটু সুন্দর করে মনে রাখতে হবে যে বিক্রিয়ার হারের একক কি। এখন তাহলে আসি হার ধ্রুবকের, বিক্রিয়ার হার ধ্রুবকেরও তো একক আছে, রাইট। এখানে দুইটা একক, একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আর একটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য। তোমাদের এত ডিটেলসে বোঝানো যাবে না প্রথম ক্রম বিক্রিয়া কি দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি, এগুলো কিন্তু তোমাদের বই পড়ে বুঝতে হবে ভাগেই। এগুলো হচ্ছে এইচএসসি লেভেলে পড়াশোনা, আমরা কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু এত ডিটেলসে বোঝার টাইম নেই। ভর্তি পরীক্ষায় আর আমরা যেইটার জন্য কাজ করতেছি এগুলোতে জাস্ট প্রথম ক্রম বিক্রিয়ার জন্য তোমার হার ধ্রুবকের একক কি হবে, পার সেকেন্ড, পার মিনিট, পার আওয়ার, মানে হচ্ছে সময়, পার সময়, ঠিক আছে। পার সেকেন্ডে হতে পারে, মিনিটও হতে পারে, সময়ও ঘন্টায়ও হতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য কি, লিটার পার মোল পার সেকেন্ড, অর্থাৎ পার ঘনমিটার পার সময়। আমরা আগে বলছিলাম এই এতটুকু দ্বারা কি ইন্ডিকেট করে, এতটুকু দ্বারা হচ্ছে ঘনমাত্রা ইন্ডিকেট করে। হ্যাঁ, লিটার পার মোল ঘনমাত্রা ইন্ডিকেট করে। যাই হোক, তোমাদের এই জিনিসগুলো কিন্তু যে এককগুলো
মনে রাখতে হবে মাস্ট। তোমরা মেডিকেল কিংবা জীববিজ্ঞান অনুষদে যদি ভর্তি পরীক্ষা দাও, তোমাদের পড়াশোনা এরকমই, মুখস্থ টাইপ মনে রাখতে হবে বেশি পরিমাণে, আর বুঝে বুঝে অবশ্যই পড়তে হবে, না বুঝে মুখস্থ করলে আবার লাভ নেই। সিম্পল একই কথাটা বলছে, দেখো এই যে লাইনটা একটু যদি দেখো, বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক কি না ঘনমাত্রার উপর নির্ভরশীল না। সিম্পল কথা, হ্যাঁ, বিক্রিয়ার হার কি ঘনমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভরশীল না। ওকে, বিক্রিয়ার হারের উপর এই টপিকটা দেখো, বিক্রিয়ার হারের উপর কি বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে। বিক্রিয়ার হারের উপর কি বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে, কোন কোন নিয়ামক গুলো প্রভাব আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে দুইটা বই রেফারেন্স আছে, একটা কবির স্যারের বই, একটা হচ্ছে হাজারি স্যারের বই। হ্যাঁ, দুইটা বই কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তবে বেশিরভাগ প্রশ্ন হয় হচ্ছে হাজারি স্যারের বই থেকে। কবির স্যারের বইটাও পড়তে হবে, তাই একটা বই পড়া শেষে দুইটা বই ভালো করে পড়তে হবে। কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইটা বেস্ট। অ্যাডমিশনের জন্য এক একজনের কাছে এক একটা ভালো লাগে, তবে পার্সোনালি আমার কাছে হাজারি স্যারের বইটাই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, আর কবির স্যারের বইটাও পাশাপাশি পড়তে হবে। যেই মনে করো যে টপিকগুলা বা মনে করলা যে হাজারি স্যারের বইতে নাই, সেগুলো কবির স্যারের বই থেকে দেখে সুন্দর করে হাজারি স্যারের বইতে নিয়ে লিখে রাখলা, তাহলে তোমার মনে করো দুইটা বই পড়তে হইলো না, প্রথমে গুছাই নিলে পরে অ্যাডমিশনের আগে তো টাইম পাবা না, পরে সুন্দর করে কি করতে পারবা, একটা বই থেকে কিন্তু পড়া হয়ে যাবে। যেগুলো হাজারি স্যারের বইতে নাই সেগুলো কবির স্যারের বই থেকে নিয়ে লিখে রাখলা সুন্দর করে, তাহলে কিন্তু তোমার কিন্তু একটা বই পড়লেই হলো, তখন কিন্তু পরীক্ষার আগে বই খুঁজতে হবে না, এই বই কি আছে ওই বই কি আছে। আচ্ছা, দেখো কবির স্যারের বইয়ের মোতাবেক 6টা নিয়ামকের কথা বলা আছে। একটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, 2 নাম্বারটা হচ্ছে চাপ, তাপমাত্রা, আলো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্র এবং অনুঘটক। অনুঘটক বলতে বোঝাইছে হচ্ছে তোমার প্রভাবক, এনজাইম। হ্যাঁ, আচ্ছা, এই 6টা বিষয়ের উপর কি তোমার বিক্রিয়ার হার নির্ভরশীল, ঘনমাত্রার উপর নির্ভরশীল, ঘনমাত্রা বাড়াইলে কমাইলে বিক্রিয়ার হারও কি হবে, বাড়বে কমবে, চাপের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, আলোর উপর নির্ভরশীল। আমরা যেই ক্ষেত্রের উপর বিক্রিয়াটা ঘটাবো, মনে করো একটা পাত্রে বিক্রিয়াটা ঘটাবো, সেখানে যে আমরা বিক্রিয়ক গুলা দিব, বিক্রিয়কের পৃষ্ঠতল কি ক্ষেত্রের উপর নির্ভরশীল, প্রভাবকের উপর নির্ভরশীল, প্রভাবক কি করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা একটু ডিটেলসে পরে দেখবো, একটু পরে আলোচনা করব। আর হাজারি স্যারের বইতে জাস্ট এই 3টা জিনিসে বলা আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, 3টা জিনিস যেহেতু মেন, হ্যাঁ, এই জন্য 3টা জিনিসই বলা আছে, সমস্যা নেই, একটু দেখা নিব। আচ্ছা, তাপমাত্রার প্রভাব, আমরা এটা একটু পরে দেখবো, তার আগে তোমাদের জন্য একটা কুইজ দিয়ে আসি। কুইজটা হচ্ছে চার নাম্বারটা, সবাই দ্রুত কমেন্টে জানাও তো, অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি, এ, বি, সি নাকি ডি? 4 নম্বরের বৈশিষ্ট্য অনুঘটকের, অনুঘটক বলতে প্রভাবক, প্রভাবক সম্পর্কে আমরা একটু পরে পড়বো। এই অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি, দেখি তোমরা জানো কিনা, জানার কথা, বায়োলজিতে অবশ্যই পড়ছো এনজাইম সম্পর্কে, সেম জিনিস। দেখি কে কে সঠিক উত্তর দাও, 4 নাম্বারটা একটু জানো। দ্রুত 4-এর উত্তরটা জানাও একটু। অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি, বিক্রিয়া শেষে মোট ভরের অথবা কি গঠনের কোনরূপ পরিবর্তন হয় না। এ, বিতে প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে। সি, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট।
ডি কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট। নাকি দ্রুত কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা, মাহি বলতেছে যে উত্তর হচ্ছে বি, প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে। এটা হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্য নয়। ওকে। টুম্পা বলতেছে যে ডি, কোনো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবকের নির্দিষ্ট। মাকসুদা বলতেছে আবার ভিন্ন কথা, এ, বিক্রিয়া শেষে মোট ভরের অথবা গঠনের কোনরূপ পরিবর্তন হয় না। তাহেরা বলতেছে বি, প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে। ওকে, এক একজনের থেকে কিন্তু এক একটা আনসার পাইতেছি। কেউ এ বলছে, কেউ বি বলছে, কেউ হচ্ছে ডি বলছে। ওকে, তোমরা তার মানে এনজাইম নিয়ে অনেক কনফিউজ আছো, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। আচ্ছা, চলো এটা একটু দেখে নিই যে আসলে একটা অনুঘটকের বৈশিষ্ট্য বা প্রভাবকের বৈশিষ্ট্য নয় কোনটি। অনুঘটক বা এনজাইম, ঠিক আছে। দেখো, অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়া কি করে না, সূত্রপাত করতে পারে না। কি করতে পারে না? কোনো রাসায়নিক বিক্রিয়ার সূত্রপাত করতে পারে না, শুধু বিক্রিয়া কি করে, গতিবেগকে প্রভাবিত করে। অর্থাৎ একটা অনুঘটক কি কখনো একটা বিক্রিয়ার সূত্রপাত করতে পারবে না, তাকে কি করতে পারবে না, বন্ধও করতে পারবে, আরম্ভ করতে পারবে না, বন্ধও করতে পারবে না, শুধু কি করতে পারবে, একটা বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করতে পারবে। তার মানে বি কি আনসার হবে না। যারা যারা বি বলছো তারা ভুল বলছো, সরি, মানে যারা যারা বি বলছো তাদেরটা হচ্ছে কি সঠিক। এখানে আমাদের কি বলছো, কোনটা অনুঘটকের বৈশিষ্ট্য নয়, তাহলে এটা কিন্তু অনুঘটকের বৈশিষ্ট্য নয়। যারা যারা বি বলছো তারা কি সঠিক, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা দেখি অনুঘটক কোনো ক্রিয়া সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে না। এক নাম্বার কি দেখলাম, অনুঘটক কি করে না, বিক্রিয়ার সূত্রপাত করতে পারে না, শুধু গতিবেগ কি করবে, প্রভাবিত করবে, গতিবেগকে ত্বরান্বিত করবে। অনুঘটক কি করতে পারে না, সাম্যাবস্থা পরিবর্তনও করতে পারে না, হ্যাঁ। আচ্ছা, এই বৈশিষ্ট্য একটু ইম্পর্টেন্ট। দেখো, অনুঘটকগুলোর অনুঘটন ক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ একটা এনজাইমের বা অনুঘটকের বা প্রভাবকের কার্যক্রম কিসের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, তার মানে সকল তাপমাত্রা কিন্তু তাদের কি না, সমান কার্যকরী না, তাদের একটা অপটিমাল টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে সারা সবচেয়ে বেশি কি করতে পারে, কাজ করতে পারে, বিক্রিয়া হারকে কি করতে পারে, ত্বরান্বিত করতে পারে, মন্থর করতে পারে। কিন্তু অনুঘটক কখনো কি করতে পারবে না, একটা বিক্রিয়া আরম্ভ করতে পারবে না, বন্ধও করতে পারবে না। ঠিক আছে, আর যে কোনো একটা বিক্রিয়ার জন্য একটা প্রভাবক নির্দিষ্ট, এটা সবসময় মনে রাখবা। একটা প্রভাবক অন্য বিক্রিয়া কাজ করতে পারবে না, এই বিক্রিয়ার জন্য যেটা দরকার সেটাই লাগবে। তাই কিন্তু ডিও কিন্তু সঠিক, সিও সঠিক, আর এও সঠিক। সঠিক না হচ্ছে জাস্ট খালি বি, যে প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে, এটা কিন্তু সঠিক না, তারা কি করতে পারে না, পারে না। ঠিক আছে। আচ্ছা, যারা যারা সঠিক উত্তর দিছো তাদের, যারা যারা বি বলছো তাদেরটা হয়েছে। আচ্ছা, দেখো, আমরা রাসায়নিক সাম্যাবস্থা সবাই বুঝি, রাইট? রাসায়নিক সাম্যাবস্থা কি আসলে?
যখন সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার হার কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন সেটাকে কি বলে, রাসায়নিক সাম্য অবস্থায় থাকে। হ্যাঁ, রাসায়নিক সাম্য অবস্থার সাথে যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে কি, লাসাতেলীয় নীতি। ওটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ওইটা ইন্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের আসলে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওগুলা, লাসাতেলীয় নীতি, সাম্য ধ্রুবক, কেপিকেসি, এগুলো হচ্ছে অধ্যায় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেপিকেসি দ্বারা অঙ্ক অঙ্ক আসে ইন্টারে। আচ্ছা, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট খুব মনোযোগ দিয়া দেখতে হবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। দেখো, কোনো একটা, আমরা আগেই জানছি যে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়ানো হলে তার কি হবে। আমরা জানি কি, তোমার মনে করো একটা বিক্রিয়া ঘটে, বিক্রিয়ক থেকে কি সে তৈরি হয়, উৎপাদের তৈরি হয়, রাইট? বিক্রিয়ক থেকে কি তৈরি হবে, উৎপাদ তৈরি হবে। তাই আমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াই, তার মানে কি, ঘনমাত্রা বাড়ানো। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বাড়ানো, তাহলে অবশ্যই কি হবে, উৎপাদ যাবে। এই যে একটা বিক্রিয়া দেখো, নাইট্রোজেন প্লাস কি 3 অণু হাইড্রোজেন মিলা কি হয়েছে, 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়েছে, এবং সাথে কি হয়েছে, 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। ওকে, এখানে বিক্রিয়ক কোনগুলা, এখানে বিক্রিয়ক হচ্ছে এটা, এগুলো হচ্ছে বিক্রিয়ক। আর এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াই, তাহলে কি হবে, বিক্রিয়কের পরিমাণ বাড়লে কি উৎপাদও বেশি হবে না, তাহলে আমার সাম্য অবস্থাটা কই যাবে, বাম থেকে ডানে যাবে, অর্থাৎ এটা কি সম্মুখী বিক্রিয়া, এটাই বলছে সম্মুখ বিক্রিয়া। ঠিক আছে, আমি এগুলা পরিমাণ বাড়াইলে আমার কি সাম্য অবস্থাটা কোথায় যাবে, ডান দিকে যাবে, কারণ যত বাড়াবো তত উৎপাদ তৈরি বেশি হবে। তাই বাম সাম্য অবস্থা কোথায় যাবে, বাম থেকে ডানে যাবে। আশা করি বুঝছো। এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার দেখো, একইভাবে যদি আমি বিক্রিয়াজাত পদার্থের ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়াজাত বলতে বোঝাচ্ছি উৎপাদ, এটার এটার যদি আমি কি করি, ঘনমাত্রা বাড়াই, তাহলে কি বিক্রিয়াটা কোন দিকে যাবে, এদিকে যাবে, পশ্চাৎমুখী, এদিক থেকে এদিকে যাবে। এটা কিন্তু একটা উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়ার সংজ্ঞা কি, যে বিক্রিয়া কি, বিক্রিয়া থেকে উৎপাদ তৈরি হতে পারে, উৎপাদ থেকে কি তৈরি হতে পারে, বিক্রিয়ক তৈরি হতে পারে, সেটা কিন্তু উপমুখী বিক্রিয়ার সংজ্ঞা। আচ্ছা, আমি যখন বিক্রিয়াজাত পদার্থের ঘনমাত্রা বাড়াবো, আমি যদি এটার পরিমাণ বাড়াই, এখন অ্যামোনিয়া পরিমাণ বাড়াই, তাহলে কি আমার অ্যামোনিয়া থেকে আবার কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হওয়া শুরু করবে। তখন সাম্য অবস্থা কি, ডান দিক থেকে বামে যাবে, অর্থাৎ কি এটা একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। দেখো, এই 3 আর 4 নাম্বার পয়েন্ট একটু হচ্ছে বোঝার বেশি বেশি, এটা একটু বুঝতে অনেকের সমস্যা হয়, যে আমি যদি এখন তাপমাত্রা হ্রাস করি বা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে সাম্য অবস্থা আসলে কোন দিকে যায়। আমি যদি, এগুলো কিন্তু তোমাদের সবগুলো লাসাতেলীয় নীতি, ঠিক আছে, লাসাতেলীয় নীতি কিন্তু তোমাদের পড়া হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দাও, যা ইন্টার পরীক্ষা তাদেরও কাজে লাগবে। তাপমাত্রা যদি আমি হ্রাস করি, তাহলে কি হবে, আর তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে বিক্রিয়া কি হবে, সামনের দিকে যাবে নাকি পশ্চাৎমুখী হবে। সম্মুখী বিক্রিয়া বলতে বাম থেকে ডানে, আর পশ্চাৎমুখী হচ্ছে ডান থেকে বামে। ঠিক আছে, আচ্ছা। দেখো, যদি আমি কি করি, এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা কিন্তু একটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কিভাবে বুঝলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে অ্যামোনিয়ার সাথে সাথে দেখো কি হয়েছে, 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে, প্লাস অ্যামোনিয়া প্লাস 92 কিলো জুল, যে কারণে কি এটাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেটাকে ডেল এস এর মাধ্যমে যখন আমরা লেখা হয়, তখন আবার কি মাইনাস চিহ্ন দিতে হয়। আমরা এটা লেখা অন্য বিষয়, কিন্তু দেখো অ্যামোনিয়ার সাথে প্লাস 92 কিলো জুল আকারে আছে, তার মানে কি এই বিক্রিয়া শেষে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পরও কি 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। এখন
যদি আমি পশ্চাৎমুখী বিক্রিয়া যাই, এখন যদি অ্যামোনিয়া থেকে যদি আবার নাইট্রোজেন এবং কি করি হাইড্রোজেন তৈরি হইতে হয়, তাহলে তো আমাকে কি লাগবে, তাপের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করবে, তারপরে কি হবে, এগুলা থেকে এটা তৈরি হবে, রাইট? এখন যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কিন্তু অ্যামোনিয়া আরো বেশি পরিমাণ তাপ পাবে। তাপ পাওয়ার ফলে সে কি করবে, সে কিন্তু যত তাপ পাবে অ্যামোনিয়া ভাঙতে তত শুরু করবে এবং কি তৈরি হবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। তাই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে সাম্যাবস্থা কি ডান থেকে কি হবে, বামে যাবে। সাম্যাবস্থা কি হবে, ডান থেকে বামে যাবে। একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, সাম্যাবস্থা সবসময় কি করবে, ডান থেকে বামে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। কারণ কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, আর তাপের সাথে এই যে উৎপাদগুলো বিক্রিয়া করে কি তৈরি করবে, তোমার বিক্রিয়ক তৈরি করবে। তাই আমি যত পরিমাণ তাপ দিব, তখন কিন্তু অ্যামোনিয়া আরো বেশি পরিমাণ তাপ পাবে। তাপ পাওয়ার ফলে কি করবে, সে উৎপাদ ভাঙতে ভাঙতে বিক্রিয়ক তৈরি করবে, যে কারণে বিক্রিয়াটা কি হবে, পশ্চাৎমুখী, অর্থাৎ ডান থেকে বামে যাবে। কিন্তু তাপ হারিয়ে বিক্রিয়ার ক্ষেত্রে আমি আবার তাপ বৃদ্ধি করলে কি করবে, উল্টাটা ঘটবে। ঠিক আছে? এখন তোমার তাপমাত্রার কি প্রভাব বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা জিনিস দুইটার উপর নির্ভর করে। একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। ঠিক আছে? এই জিনিসগুলো বই পড়লে আরো ক্লিয়ারলি বুঝে ফেলবা। ওকে। সেদিকে যাবে। চাপ বাড়ালে কি হবে, বাম থেকে কি হবে, ডানে যাবে। আর চাপ কমালে ডান থেকে, চাপ কমালে কি হবে, ডান থেকে বামে যাবে। ঠিক আছে? মানে সবসময় চাপেরটা নির্ভর করে যেখানে মোল সংখ্যা কম। এখানে কম, দুই দুই মোল অ্যামোনিয়া, তার মানে যখন চাপ বৃদ্ধি করি তাহলে সবসময় কি হবে, কমের দিকে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ? কারো কোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কিন্তু কমেন্টে করতে পারো। দেখি কেউ কিছু কমেন্ট করতেছে কিনা। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি আবার সংক্ষেপে বলি, হচ্ছে তোমার এখানে তাপ আর হচ্ছে চাপেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সবসময় কি হবে, সবসময় তোমার হচ্ছে বিক্রিয়া ডান থেকে বামে যাবে। আর চাপেরটা হচ্ছে যেখানে মূল সংখ্যা কম, সেখানে যদি চাপ বৃদ্ধি করি তাহলে মূল সংখ্যা কমের দিকে কি করবে, সাম্যাবস্থা সরে যাবে। ঠিক আছে? এই লাসাতেলীয় নীতিটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে ফেলবা। ওকে, আমাদের এই ক্লাসটা তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ, শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পাবে। তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম যে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামক, রাইট? এটা এখানেও দেওয়া আছে। একটু একটা ছন্দে দেওয়া আছে যে বিকালে প্রকৃতিতে তাপের চাপে ঘনবৃষ্টির ক্ষেত্রফল অনেক আলোকিত। তোমরা ছন্দ আকারে যে কোনো কিছু মনে রাখা সহজ। তোমরা এই ছন্দটা যদি যেটা মনে রাখো, তাহলে তোমরা কিন্তু সবগুলাই নিয়ামক মনে রাখতে পারবে। বিকালের প্রকৃতিতে মানে কি, বিক্রিয়কের প্রকৃতি কিরকম সেটার উপর কি বিক্রিয়ার হার নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, চাপের উপর নির্ভরশীল, ঘনমাত্রার উপর নির্ভরশীল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, প্রভাবকের উপর নির্ভরশীল এবং আলোর উপরেও নির্ভরশীল। হ্যাঁ, বিক্রিয়ার উপর যে তাপের একটা প্রভাব আছে, এটা সর্বপ্রথম যে মতবাদ দেন তার নাম হচ্ছে, জনাবের নাম হচ্ছে আরহেনিয়াস। ঠিক আছে? আরহেনিয়াস বলে যদি কোনো একটা বিক্রিয়ার হার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, তাহলে তার বিক্রিয়ার হার কত গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে, দ্বিগুণ অথবা কি 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। দ্বিগুণ অথবা 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। হ্যাঁ, যদি বলা হয় 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কতটুকু বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, দ্বিগুণ অথবা 3 গুণ বৃদ্ধি পায়।
রিলেটেড দেখো একটা কোয়েশ্চেনও আছে। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার বৃদ্ধির হার কত গুণ? দেখি, একটু আগে বলছি, বলো আনসার কত? মনোযোগ সহকারে ক্লাস করতেছো না করতেছো না তাহলে বুঝবো যে আসলে এটা আনসার কত। বলো, একটু আগে বলে আসছি, দেখি মনোযোগ সহকারে ক্লাস করো নাকি তোমরা। যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার বৃদ্ধির হার কত গুণ? তো দ্রুত কমেন্ট করো। যারা মনোযোগ দিয়ে করতেছিলা তারা পারবা, যারা পারবা না তারা বুঝো মনোযোগ দিয়ে করতেছিলা না। আচ্ছা, এ রিদি বলতেছে মাকসুদা বলতেছে বাকিগুলা কই, বাকিরা কোথায়? এ তো মনে হয় ভুল আনসার। 2 থেকে 3 গুণ কি বলছিলাম আমি? সবাই 2 থেকে 3 গুণ কেন বলতেছে? আমি কি 2 থেকে 3 গুণ বলছিলাম? কেউ তো মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না। আচ্ছা, মজা করতেছিলাম। যারা 2 থেকে 3 গুণ বলছো তাদেরটা সবারটা ঠিক আছে। হ্যাঁ, সঠিক আনসার কত? 2 থেকে 3 গুণ। মজা করতেছিলাম। দেখো, আরহেনিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে যে বলে, বিজ্ঞানীকে আরহেনিয়াস, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে কি সক্রিয়ণ শক্তি? সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝো তোমরা? একটা বিক্রিয়া হওয়ার জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে আমার কি শক্তি? বিক্রিয়ার হারের বৃদ্ধি প্রকাশ সম্পর্কে কি আরহেনিয়াস তোমার বলছেন। তিনি বলছেন যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার বৃদ্ধি হয় 2 থেকে কত গুণ? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, 2 থেকে কত গুণ বৃদ্ধি হবে? 3 গুণ বৃদ্ধি হবে। কারণগুলো তিনি ব্যাখ্যা করছেন। কারণ হচ্ছে, যখন তাপমাত্রা দেওয়া হয় তখন বিক্রিয়কের অণু বা অণুগুলোর মধ্যে কি পায়? গতিবেগ বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? গতিবেগ বৃদ্ধি পায়। আর যখন কারোর মধ্যে গতিবেগ বৃদ্ধি পায় তখন অণুগুলোর মধ্যে কি হয়? সংঘর্ষের হারও বৃদ্ধি পায়। ঠিক আছে, গতিবেগ যখন বৃদ্ধি হবে তখন কি হবে? সংঘর্ষের হারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর হার যখন বৃদ্ধি পাবে, সংঘর্ষ যত বেশি সংখ্যক সংঘর্ষ হবে তখন কি অণুগুলা কি করবে? সক্রিয়ণ শক্তি লাভ করবে, প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করবে। আমি একটু আগে বলছিলাম সক্রিয় শক্তিটা কি? একটা বিক্রিয়া হওয়ার জন্য যে পরিমাণ শক্তি লাগে। ঠিক আছে, আমি মনে করো এখান থেকে 5 কিলোমিটার দূরে যাব, এখন আমার ওই পরিমাণ এনার্জি লাগবে। ওই এনার্জি পাওয়ার জন্য আমার যা যা লাগে ওটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, মনে করো 5 কিলোমিটার যাওয়ার জন্য আমার যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। তার মানে একটা বিক্রিয়া হওয়ার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে কি? সক্রিয়ণ শক্তি। অর্থাৎ একটা তাপমাত্রা দিলে যে কোনো অণুগুলোর মধ্যে গতিবেগ বৃদ্ধি পায়, আর গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের সংঘর্ষের হারও বৃদ্ধি পায়। আর সংঘর্ষের হার বৃদ্ধি পেলে তার প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি সে লাভ করবে। সক্রিয়ণ শক্তি লাভ করার ফলে কি করবে? বিক্রিয়াটা আরামসে ঘটবে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার প্রভাবক সম্পর্কে পড়বো। হ্যাঁ, পরের টপিকটা হচ্ছে
প্রভাবক বা আমরা একটু আগে অনুঘটক নিয়ে পড়ছিলাম, প্রভাবক সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত দেওয়া সম্ভব না, তো জাস্ট খালি একটু হালকা বলার চেষ্টা করব। যে প্রভাবক তোমরা কিন্তু বই থেকে খুব ভালো করে পড়ে নিবা। প্রভাবক দেখো, আমরা আগেই বলছিলাম প্রভাবক কি করবে, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিকে কি করবে, ত্বরান্বিত করবে, অর্থাৎ প্রভাবিত করবে। একটা প্রভাবক কিন্তু কি করতে পারবে না, বিক্রিয়াকে শুরুও করতে পারবে না, শেষও করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু প্রভাবকের বৈশিষ্ট্য না। প্রভাবক একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট, আমরা একটু আগে দেখে আসছিলাম। অনুঘটক, অনুঘটক আর প্রভাবক কিন্তু সেম জিনিস। হ্যাঁ, দেখো প্রভাবককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রকৃতির উপর ভিত্তি করে প্রভাবককে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। ধনাত্মক, ঋণাত্মক, স্বয়ংক্রিয় এবং হচ্ছে আবিষ্ট। প্রভাবককে প্রকৃতির উপর বেস করে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, স্বয়ংক্রিয় এবং হচ্ছে আবিষ্ট। ধনাত্মক প্রভাবক বলতে আমরা কি বুঝি, যেই প্রভাবক বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতি বাড়াবে, অর্থাৎ পজিটিভ, যে ভালো মানুষ, ভালো প্রভাবক, ঠিক আছে, সে হচ্ছে কি ধনাত্মক। ধনাত্মক মানে আমরা বুঝতে পারতেছি যে প্রভাবক বিক্রিয়ার হার বাড়াবে সেটা হচ্ছে ধনাত্মক। এরকম একটা উদাহরণ কি তোমাদের, এটা না জানলেও হবে কিন্তু উদাহরণ মাস্ট মনে রাখতে হবে কোনগুলা ধনাত্মক। বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, বই থেকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ধনাত্মক উদাহরণ কোনগুলা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি ধনাত্মক প্রভাবক। ঠিক আছে, তাহলে ঋণাত্মক প্রভাবকটা কি, ঋণাত্মক প্রভাবকটা হচ্ছে যেই প্রভাবক বিক্রিয়ার হারকে কমাবে, সে নেগেটিভলি কাজ করবে, ভিলেন হিসেবে কাজ করবে, সে হচ্ছে কি ঋণাত্মক প্রভাবক। হ্যাঁ, ঋণাত্মক প্রভাবকের আবার দুইটা উদাহরণ আছে, একটা গ্লিসারিন, এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, আর উদাহরণ আছে আমরা সামনে পড়বো। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। গ্লিসারিনও একটা কি ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। কোথাও কোনো একটা বিক্রিয়া গ্লিসারিন দিলে সেই বিক্রিয়াটা কি হয়ে যাবে, গতি কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্বয়ংক্রিয় প্রভাবকটা কি, স্বয়ংক্রিয় প্রভাবকটা হচ্ছে আমরা জানি যে একটা বিক্রিয়ার মধ্যে কি ঘটে, একটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। এখন আমরা তো জানি যে প্রভাবকের কারণে বিক্রিয়াটা কি হয়, মনে করো গতি ত্বরান্বিত হয়। কিন্তু স্বয়ংক্রিয় বলতে সে কি নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট। আমরা এই কথাটি থেকে কি বুঝতেছি, সে নিজে নিজে অনেক চালাক, নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট। তখন একটা উৎপাদ, আমরা জানি কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, যখন একটা উৎপাদ কি করবে, প্রভাবক হিসেবে কাজ করা শুরু করবে। বোঝা গেছে, স্বয়ংক্রিয়, এটাকে আমরা কি বলবো, স্বয়ংক্রিয়। যখন একটা উৎপাদ প্রভাবক হিসেবে কাজ করা শুরু করবে সেটাকে আমরা কি বলবো, স্বয়ংক্রিয় প্রভাবক বলবো। যেমন উৎপাদক থেকে যে আয়নটা, এই ম্যাঙ্গানিজ আয়নটা কি হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় প্রভাবক হিসেবে কাজ করে। আশা করি তোমরা বুঝছো। ধনাত্মক প্রভাবকটা হচ্ছে যে বিক্রিয়ার গতি বাড়াবে, ঋণাত্মক হচ্ছে যে বিক্রিয়ার গতি কমাবে, আর স্বয়ংক্রিয় হচ্ছে যখন একটা উৎপাদী প্রভাবক হিসেবে কাজ করা শুরু করবে সেটাকে আমরা স্বয়ংক্রিয় প্রভাবক বলবো। আবিষ্ট প্রভাবক কি, আবিষ্ট প্রভাবকটা খুব সিম্পল। আবিষ্ট প্রভাবকটা হচ্ছে, আবিষ্ট ব্যাপারটা হচ্ছে একটা ভালো, মনে করো একটা ভালো মানুষের সাথে মিশলে কিন্তু কি হয়ে যাবা, ভালো হয়ে যাবা, ঠিক আছে। মনে করো একটা আবিষ্ট প্রভাবকটা ঠিক সেম জিনিস। একটা মনে করো একটা বিক্রিয়া হচ্ছে না, একটা নতুন উৎপাদ তৈরি হলো, সেই উৎপাদের সাথে যখন আরেকটা বিক্রিয়া ঘটাবা তখন সেটা আবার কি ভালো করে হওয়া শুরু করবে। তার মানে নতুন একটা উৎপাদের সাথে বিক্রিয়া ঘটানো, এগুলো হচ্ছে আবিষ্ট, মানে একজনের প্রভাবে আরেকটা বিক্রিয়া হওয়া, একজনের প্রভাবে আরেকজন ভালো হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আবিষ্ট জিনিস, ঠিক আছে। অর্থাৎ আবিষ্ট প্রভাবকটাও সেম, একটা মনে করো জিনিসের কারণে বিক্রিয়াটা হচ্ছে, একটা উৎপাদের কারণে বিক্রিয়াটা হচ্ছে, এইগুলোকে কি বলবে, আবিষ্ট প্রভাবক বলবে। বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখে নিবা। এবং উদাহরণগুলা মাস্ট, আবিষ্ট প্রভাবকের উদাহরণগুলা আমি একটা দিয়ে দিছি, এটা সোডিয়াম সালফাইড, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা আবিষ্ট প্রভাবকের উদাহরণ, এটার কারণে একটা বিক্রিয়া ঘটে, এটা সারা বিক্রিয়াটা ঘটে না, বুঝতে পারছো, এটা সারা যে বিক্রিয়াটা ঘটে না, এটা কারণে যে বিক্রিয়াটা ঘটতেছে, এই জন্য এটাকে নাম কি বলে, আবিষ্ট প্রভাবক, ঠিক আছে। আবিষ্ট প্রভাবককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্রভাবক সহায়ক, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে মেবি সুবিধা হয় বুঝতে। দেখো, আবিষ্ট প্রভাবকে কয় ভাগে ভাগ করা যাবে, দুইটা ভাগ, একটা হচ্ছে প্রভাবক সহায়ক, একটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক বলতে আমরা বুঝতে পারতেছি অ্যাসিস্ট্যান্স,
অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট কি করে? সাহায্য করবে, একটা প্রভাবককে কি করবে? আবিষ্ট প্রভাবককে সাহায্য করবে। কিন্তু এটা আলাদাভাবে কি করতে পারবে না, নিজেরা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারবে না, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু এটা কি করতে পারবে? সাহায্য করতে পারবে। সবাই তো আর মাতবর না, ঠিক আছে? যেমন কি আয়রন অথবা মলিবডেনাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি প্রভাবক সহায়ক। আর প্রভাবক বিষ কারা? যারা একটা কি প্রভাবকের কার্যকারিতা নষ্ট করে দিবে, এগুলো হচ্ছে প্রভাবক বিষ। তারপরে ধুলাবালি, সালফার চূর্ণ, এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আশা করি যে প্রভাবকের যে ক্লাসিফিকেশনটা এটা তোমরা খুব ভালো করে বুঝছো। আবার এগুলো আমরা, এইটা ছিল আমাদের প্রকৃতির উপর বেস করে। এখন আমরা যদি দশা ভিত্তিক আসি, দশা ভিত্তিকের উপর বেস করে প্রভাবক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সমসত্ব, আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব ব্যাপারটা হচ্ছে সবকিছু সেম থাকে, প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ সবই গ্যাস অথবা তরল বা দ্রবণে থাকবে, মানে সবকিছুই সেম। এটাকে আমরা সমসত্ব বলবো। যারা গুণগত রসায়ন পড়ছো তারা সমসত্ব অসমসত্ব দ্রবণ সম্পর্কে অলরেডি জানো, ঠিক আছে? অবশ্যই তোমরা পড়ছো, তো ভালো করে যারা পড়ছো আর কি। প্রভাবক কি কঠিন দশায় এবং বিক্রিয়ক তরল বা গ্যাস অবস্থা থাকে। অসমসত্বনের ব্যাপারটা কি থাকে? প্রভাবক থাকে কঠিন দশায়, কিন্তু বিক্রিয়ক গুলা কি থাকে? তরল বা গ্যাসীয় অবস্থা থাকে। অর্থাৎ বিক্রিয়কের সাথে প্রভাবকের দশার কোনো মিল নাই। কিন্তু সমসত্ব যে গুলা আছে সেগুলো প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ সবই একই দশায় থাকে, কিন্তু অসমসত্বর ক্ষেত্রে তাদের দশার ভিন্নতা আছে। বোঝা গেছে? এগুলো হচ্ছে মেইন পার্থক্য, আর কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আশা করি তোমরা প্রভাবক সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছো। এই যে এই জিনিসগুলো আমি আর কিছু বলবো না, তোমাদের এখন অনেক সময় হয়ে যাচ্ছে ক্লাসটা। জাস্ট খালি এই যেগুলা বই থেকে পড়বা, যে আসলে শিল্প কারখানায় কোন বিক্রিয়ার ক্ষেত্রে কতটুকু তাপমাত্রা লাগে এবং কতটুকু চাপ লাগে এবং কি কি প্রভাবক ইউজ করা হয়, এগুলা পড়তে হবে মাস্ট। যেমন আমরা অ্যামোনিয়া উৎপাদন করি, একটু আগে দেখে আসছিলাম, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে কি অ্যামোনিয়া উৎপন্ন হবে। সেই পদ্ধতিকে কি বলা হয়? হ্যাবার পদ্ধতি। হ্যাবার পদ্ধতিতে তাপমাত্রা লাগে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আর কতটুকু চাপ লাগবে? 200 atm চাপ লাগবে। আর এটাকে প্রভাবক হিসেবে কাজ করবে কি আয়রন অথবা মলিবডেনাম, ঠিক আছে? এই যে জিনিসগুলা একইভাবে সবগুলা পড়ে ফেলতে হবে মাস্ট। আমি এত ডিটেলসে বললাম না, এগুলা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে কোন এনজাইম কোন বিক্রিয়ায় কাজ করে এই জিনিসগুলো পড়তে হবে। যেমন স্টার্চ থেকে মল্টোজ তৈরি হওয়ার জন্য আমার এনজাইম লাগে কোনটা? ডায়াস্টেস, ঠিক আছে? আবার গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হওয়ার জন্য জাইমেস, এই এনজাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাইমেস, ঠিক আছে? গ্লুকোজ থেকে অ্যালকোহল কার্বনেটের জন্য কি লাগে? জাইমেস। এগুলো কিন্তু জানতে হবে। আমি বলে দিচ্ছি যে কি কি জানা লাগবে, এগুলো কিন্তু তোমরা বাসায় পড়বা, হ্যাঁ? আচ্ছা, আমরা পিএইচ বা পিএইচ স্কেল সম্পর্কে সবাই জানি, যে যে কোনো হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের লগারিদমই হচ্ছে কি পিএইচ, ঠিক আছে? পিএইচ এর মান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ এর মান তত কমবে। আমরা পিএইচ সম্পর্কে সবই জানি, পিএইচ বের করা শিখতে হবে, ঠিক আছে? পিএইচ বের করা শিখতে হবে। আর আমরা জানি যে পিএইচ একটা স্কেল থাকে যেটা 0 থেকে শুরু হয় এবং কোথায় 14 গিয়ে শেষ হয়। যখন পিএইচ 7 থাকে তখন আমরা সেটাকে কি বলবো? প্রশম অম্লীয়, ঠিক আছে? এর কম থাকলে অম্লীয়, সবগুলা অম্লীয়। আর 7 এর উপরে থাকলে ক্ষারীয়। তার মধ্যে মৃদু, মধ্যম, তীব্র এগুলা ভাগ আছে, হ্যাঁ? আচ্ছা, এই বাফার দ্রবণ সম্পর্কে একটু বলি। বাফার দ্রবণটা হচ্ছে কি? বাফার দ্রবণটা তোমার হচ্ছে এমন একটা দ্রবণ যেটা নিজস্ব পিএইচ কি করে? স্থির রাখে। তুমি যদি বাফার দ্রবণটা তোমার একটা দ্রবণে থাকে, তাহলে তুমি আলাদা যদি বাইরে থেকে যদি মনে করো আহ কোনো অ্যাসিড ক্ষার দাও, তাহলে তোমার পিএইচ বাড়বে না, ঠিক আছে? এই বাফার দ্রবণের কাজই এটা, ঠিক আছে? বাফার দ্রবণ কি? বাফার দ্রবণের প্রকারভেদ, অম্লীয় বাফার দ্রবণ কি, ক্ষারীয় বাফার দ্রবণ কি, এগুলো খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? অম্লীয় বাফার দ্রবণ কি দ্বারা তৈরি হয়? অম্লীয় বাফার দ্রবণটা তৈরি হয় হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড এবং একটা অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক জিনিসটা কি? একটি অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন যখন অপসারণ করে ফেলা হয় তখন যে ক্ষারকটা সৃষ্টি হয় সেটা কি বলা হয়? অনুবন্ধী ক্ষারক। অর্থাৎ অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন অপসারণ, হাইড্রোজেন আয়ন যদি আমি বিচ্ছিন্ন করে দিই, বাদ দেই, এক ধরনের ক্ষারক সৃষ্টি হবে। যে ক্ষারকটা সৃষ্টি হবে সেটা কি? অনুবন্ধী ক্ষারক, ঠিক আছে? আর অনুবন্ধী আর ক্ষারীয় বাফার দ্রবণের ব্যাপারটা হচ্ছে দুর্বল ক্ষারক।
দেখো আমরা বাফার দ্রবণ তৈরি করতেছি, অ্যাসিডটাও দুর্বল থাকে, ক্ষারকটাও দুর্বল থাকে, ঠিক আছে। তাহলে অনুবন্ধী অ্যাসিডটা আবার কি, ক্ষারকের সাথে একটা প্রোটন যোগ করে যে অ্যাসিড তৈরি হবে সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। এখানে লেখা আছে, তোমরা এগুলো স্ক্রিনশট রেখে নাও, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সর্বাধিক ব্যবহৃত বাফার দ্রবণ কোনটা? অ্যাসিটিক অ্যাসিড এবং তার লবণ দ্বারা তৈরি বাফার দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। এটা একটু পড়তে হবে। এই যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে তোমার রক্তের পিএইচ কত, পিএইচ স্কেল কত, মায়ের মাতৃদুগ্ধের পিএইচ স্কেল কত, চোখের পানির পিএইচ স্কেল কত, প্রস্রাবের পিএইচ স্কেল কত, মাটির কত, শ্যাম্পুর কত, ইডির কত, সাবানের কত, এগুলা মাস্ট জানতে হবে এই অধ্যায়ের থেকে। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো কিন্তু বোঝানোর তেমন কিছু নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে কি কি পড়তে হবে, ঠিক আছে। পুরা ক্লাস তো, এক ক্লাসে তো পুরো বই শেষ দেওয়া, একটা অধ্যায় শেষ দেওয়া সম্ভব না। এটাও ইম্পর্টেন্ট, কৃষি ক্ষেত্রে পিএইচ, ঠিক আছে। দেখো, একটা কখন ফসল ভালো হবে, যখন কি পিএইচ এর মান 7 থেকে 8-এর মধ্যে থাকবে। পিএইচ এর মান যখন কি থাকবে, 7 থেকে 8-এর মধ্যে থাকবে, তখন ফসল ভালো হবে। যখন একেবারে অম্লীয় পরিবেশ হয়ে যাবে মাটির, অথবা একেবারে ক্ষারীয় হয়ে যাবে, তখন কিন্তু আমার কি হবে না, তখন আমার ফসল ভালো হবে না, স্বাভাবিক। তখন যদি পরীক্ষা আসে যে ফসল ভালো হবে নিচে কোন পিএইচ এ, তবে 7 থেকে 8-এর মধ্যে পিএইচ এর মধ্যে ফসল ভালো হবে, ঠিক আছে। এই 3 নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। কবে আমরা তোমাদের আজকে কুইজ কম ধরছি, পড়ানোর চেষ্টা বেশি করছি। তোমরা যদি কুইজ তো পারবাই, তবে পড়াশোনাটা করা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা একটু আগে বাফার নিয়ে পড়ছি। রক্তে কোন বাফার পিএইচ নিয়ন্ত্রণ করে না? রক্তে কোন কোন বাফার ইউজ করা হয় সেটাকে তোমাকে জানতে হবে। রক্তে 3 ধরনের বাফার ইউজ করা হয়: বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার। বাইকার্বনেটের সংকেত কি? CO3, ঠিক আছে। বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার। প্রোটিন, ফসফেট, বাইকার্বনেট, এই 3টা রক্তের বাফার হিসেবে ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা জানতে হবে। মানবদেহে তাহলে কোনটা ইউজ করে না? তো সঠিক অ্যান্সার হচ্ছে আমার ডি। মানবদেহের রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? অ্যাসিটেট বাফার পিএইচ নিয়ন্ত্রণ করে না। বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, ফসফেট বাফার কি করে? রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস, সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ টপিক যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার শর্ত কয়টি? রাসায়নিক সাম্য অবস্থার শর্ত কয়টি? বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলো কেন বলতেছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি নাই বুঝো যে আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, তাহলে তো হইব না। রাসায়নিক সাম্য অবস্থার শর্ত হচ্ছে 4টা। শর্ত কয়টা? 4টা। কি কি? সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা, মানে বিক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু সেটা বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। একটা বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, মাথায় রাখবা। হয় সম্মুখী বিক্রিয়া ঘটতে থাকে, না সাম্যাবস্থায় বিক্রিয়া ঘটতে থাকে। যখন বিক্রিয়ার হার, সম্মুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? রাসায়নিক সাম্যাবস্থা বা বিক্রিয়ার সাম্যাবস্থা বলি। কিন্তু বিক্রিয়াটা কিন্তু থেমে যায় না, কখনোই বিক্রিয়া কি হয় না, থেমে যায় না, বুঝছো। উভয় দিকে সুগম্যতায়, আমি যেটা বললাম যে বিক্রিয়া কখনো থামবে না, পশ্চাৎমুখী না হয় সম্মুখী বিক্রিয়া চলতেই থাকবে, কিন্তু তাদের হারটা সমান হয়ে যাবে, তখন আমরা রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় আছে বলি। আর প্রভাবকের কি? ভূমিকাহীনতা, এখানে প্রভাবক কোনো কাজ করতে পারবে না। যদি প্রভাবক কাজ করে, তাহলে সাম্য অবস্থায় থাকবে? থাকবে না, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে দিবে, তখন কিন্তু সাম্য অবস্থায় থাকতে পারবে না। এই 4টা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট বি। সর্বশেষ তোমাদের জন্য যে কুইজটা আহ নিব, দেখি, বলো। এই 5 নাম্বার রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্য, এটাকে বলে আসছি। এটা শেষ, এটা দিয়েই আজকের ক্লাসটা শেষ করব। দেখি কে কি আনসার করতেছো। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? এখানে কোনটা আনসার? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? সাম্যাবস্থার স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা, উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা, উপরের সব কয়টি? দ্রুত আনসার দাও।
আচ্ছা, রিদি বলতেছে যে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে বি, বিক্রিয়ার অসম্পূর্ণতা। আচ্ছা, হ্যাঁ এটা অবশ্যই একটা বৈশিষ্ট্য। তবে মাই বলতেছে যে ডি, সাম্যাবস্থার স্থায়িত্ব, এটা কি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য না? উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা, এটা কি বৈশিষ্ট্য না? মাকসুদা বলতেছে ডি। আমরা একটু আগে পড়ে আসছিলাম, ঠিক আছে। আহ ক্লাসে মনোযোগ দিতে হবে। এই দেখো, সাম্যের স্থায়িত্ব এর একটা বৈশিষ্ট্য। বিক্রিয়ার অসম্পূর্ণতা, তোমাদের দেখো চারটা অপশন আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন করা ভেরি ভেরি ইজি। যারা কোশ্চেন মেকার তারা চারটা অপশনই আছে, চারটা অপশন থেকে জাস্ট অসম্পূর্ণতার জায়গায় যদি লেখা দেয় সম্পূর্ণতা, তাহলে কিন্তু একটা হয়ে গেল যে কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয়। এখানে আমরা তো অসম্পূর্ণতা না সম্পূর্ণতা তো মন থাকবে, জাস্ট খালি তাদের কি টাকাইটা দিবে, তাহলে কিন্তু একটা প্রশ্ন হয় যেখান থেকে, ঠিক আছে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হয় যে বিক্রিয়ার অসম্পূর্ণতা, নট সম্পূর্ণতা। আচ্ছা, উভয় দিক থেকে সুগম্যতা, মানে উভয় দিক থেকে কি করতে হবে, বিক্রিয়ার সাম্যাবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কিন্তু কি উপরের সব কয়টি, এটাও কিন্তু সঠিক। সিও সঠিক, এও সঠিক, বিও সঠিক। হ্যাঁ, আচ্ছা, এইগুলো একই কথা বলছে, এগুলো একটু পড়ে নিবা। রাসায়নিক সাম্যাবস্থা কি অনুঘটকের কোনো প্রভাব নেই, ঠিক আছে। এই যে আমি যেটা বলছিলাম, বিক্রিয়া কি হবে না, কখনোই সম্পূর্ণ হয় না। জাস্ট খালি সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ কি হয়, সমান হয়। আর সাম্যাবস্থা কেবলমাত্র কি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই অর্জিত হওয়া সম্ভব, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কখনোই সাম্যাবস্থার ব্যাপার স্যাপার নাই। উভমুখী বিক্রিয়া বলতে আমরা কি জানি, যে বিক্রিয়ক ব্যঙ্গ উৎপাদে পরিণত হতে পারবে এবং উৎপাদ ব্যঙ্গে বিক্রিয়কে পরিণত হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। আহ, সবাই বলতেছো ডি। ওকে, হ্যাঁ আনসার ডি। সবাই বলতেছো ডি। একজন কোশ্চেন করছে যে ইডিটিএ কি, ইডিটিএ একটা কেমিক্যাল এজেন্ট। হ্যাঁ, এটার তোমরা হচ্ছে কোন অধ্যায় পড়বা খুব ভালোভাবে, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে ইডিটিএ সম্পর্কে খুব ভালো করে পড়বা। হ্যাঁ, দেখবা যে বিষাক্ততার লেভেল, এগুলা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইডিটিএ ব্যাপারটা, এটা এক ধরনের কেমিক্যাল এজেন্ট। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আহ, আশা করতেছি আবার সামনে শুক্রবারে ক্লাস নিতে পারি। যদি এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেই তাহলে অবশ্যই গ্রুপে জানাই দিব সে অন্য পরীক্ষা নিব কিনা। নিলে জানাই দিব, ঠিক আছে। উম, যারা যারা ক্লাসটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু না বুঝা থাকো তাহলে আমাকে নক করতে পারো, সমস্যা নাই। আর ব্যাপারটা হচ্ছে বই পড়তে হবে, ঠিক আছে। এতটুকু পড়া কিন্তু এই অধ্যায় কাভার হবে না। আমি জাস্ট গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু টাচ করার চেষ্টা করছি। বই প্রচুর পরিমাণে টেক্সট বুক পড়তে হবে, প্রচুর পরিমাণে টেক্সট বুক পড়তে হবে, টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে। টেক্সট বুক পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।